জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজকের আলোচনায় রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রীয় মূলনীতি ও সংসদ আসনের সীমানার বিষয়। এ নিয়ে জানতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান কি, কোনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে কিনা আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। তৌহিদ, কিছুক্ষণ আগেই জানানোর চেষ্টা করছিলাম যে আজকে মূলত প্রধানমন্ত্রীর মেয়াদ, অর্থাৎ একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা চলবে। যদিও ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে একই ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে, কিন্তু সংবিধান সংস্কার কমিশন তারা একটি সুপারিশ করেছিল যে একই ব্যক্তি দুইবারের বেশি, অর্থাৎ তার জীবদ্দশায় দুইবারের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু নতুন একটি আলোচনা যেটি সামনে এসেছে এই কমিশনগুলোর মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠকের পরে, যে একই ব্যক্তি তিনবার প্রধানমন্ত্রী হতে পারবে। আর সেখানে কিন্তু একটি ক্লোজ আছে, সেটি হচ্ছে যে একই ব্যক্তি পরপর দুইবার হতে পারবে এবং এর বিরতি দিয়ে সে আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবে, কিন্তু সেটি তার লাইফ টাইম, অর্থাৎ জীবদ্দশায় একই ব্যক্তি তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন একটি বিষয় এখন আলোচনা হচ্ছে। এবং আরেকটি বিষয় মূলনীতি নিয়ে, যেটি সংবিধানের 2 অধ্যায়ের 8 অনুচ্ছেদে রয়েছে। বিদ্যমান যে সংবিধানটি রয়েছে সেখানে মূলত গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এই বিষয়গুলো রয়েছে, সেটি পরিবর্তন দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এই বিষয়গুলো যুক্ত হওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগেও এক ধরনের ঐক্যমত ছিল, কিন্তু এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা আজকে হবে। এবং আরেকটি বিষয় যেটি সীমানা নির্ধারণ নিয়ে একটি অস্থায়ী সীমানা নির্ধারণ কমিটি গঠনের কথা বলা হচ্ছে। যেহেতু বলা হচ্ছে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ তাদের মতো করে একটি মেকানিজমের মাধ্যমে সীমানা নির্ধারণ করে নির্বাচন ম্যানিপুলেশনের অভিযোগ নানান সময় নানান দল করেছিল। সেটি নিয়েও আজকে আলোচনা হবে, আসলে কিভাবে এই সীমানা নির্ধারণ যে কমিটির গঠনের কথা বলা হচ্ছে সেটি কাজ করবে বা কী উপায়ে সীমানা নির্ধারণ হবে, সেটি নিয়ে যেমন আলোচনা হবে। যদিও আর ঘণ্টাখানেকের মধ্যে মধ্যাহ্নভোজের যে বিরতি, সেই বিরতিতে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে সকালে শুরু হওয়া যে আলোচনার বিষয়বস্তু তারা গণমাধ্যমে ব্রিফ করবেন। সেখানে হয়তোবা আমরা আর একটু বিস্তারিত জানতে পারবো যে তারা মূলত কি কি বিষয় এখন পর্যন্ত যে আলোচনা রয়েছে সেই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছে, সব রাজনৈতিক দলগুলোই বলবে। এবং এখানে এই সূচনা বক্তব্যে কিন্তু আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল যেনই এই যে যখন ঐক্যমত্যে পৌঁছানোর কথা বলা হচ্ছে প্রত্যেকের মতামতের উপর যেন শ্রদ্ধাশীল থাকে, তাহলে আগামী মাসের মধ্যে একটি জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভার সবশেষ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির বিষয়ে সভা করছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ে কমিশনের 7ম সভার সবশেষ জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল, সীমানা নির্ধারণ ও রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি নিয়ে কি সিদ্ধান্ত আসতে পারে, আপনার কাছে কোনো সবশেষ তথ্য রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তাহিদ, আপনি জেনে থাকবেন যে 12ই মে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল, তারপর পরে কিন্তু নির্বাচন কমিশনের যে তোড়জোড় সেটি কিন্তু বলা চলে বেড়েছে। আমরা আজকে 11টার কিছু পরেই যে সভাটি চলছে সেটি কিন্তু প্রায় 2 ঘন্টা ব্যাপী চলছে বলা চলে। আমরা ইসি সূত্রের বিভিন্ন যে সূত্র রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কমিশনে 75টি আসনের জন্য মূলত 607টি আবেদন পড়েছে, যেখানটায় মূলত সীমানা পুনর্নির্ধারণের জন্য আবেদন পড়েছে। এবং আবেদনকারীরা যেটি অভিযোগ করছেন যে মূলত 2001 সাল পরবর্তীতে যে বিগত 5টি নির্বাচন হয়েছিল তার কিন্তু বিভিন্ন সময়ে আবেদনগুলো পড়লেও কিংবা সীমানা পুনর্নির্ধারণ হলেও 2008 সালে মূলত 150-এরও বেশি বলা চলে সীমানা নির্ধারণ হয়েছিল, যার ফলে কিন্তু বলা চলে একটি অভিযোগ রয়েছে যে আসলে মূলত আপনার যে তৎকালীন যে সরকার রয়েছে তাদের দলীয় যে আসনগুলো রয়েছে তথা যেখানটায় ভোট বেশি তাদেরকে সেই সুবিধা দেওয়ার একটি অভিযোগ রয়েছে। যারা সীমানা নির্ধারণের জন্য যারা আবেদন করেছেন তারা কিন্তু তেমনই একটি অভিযোগ জানিয়েছিলেন। এবং আপনি আরেকটি বিষয় জেনে থাকবেন যে রাজনৈতিক দলের
যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের যে আচরণগত যে বিষয়গুলো রয়েছে তথা তাদের প্রচার প্রচারণায় তারা কি ধরনের বিষয়গুলো আনতে পারবেন, তাদের ব্যালট বলা চলে পোস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সভা সমাবেশ তারা কতটুকু আওতায় তারা করতে পারবেন সেই বিষয়কে কিন্তু মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষ থেকে কিন্তু কমিশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় প্রস্তাবনায় আনা হয়েছিল। তো বলা চলে আমরা যেমনটি লক্ষ্য করছি ইসি সচিবালয়ের বিভিন্ন সূত্রে যেমনটি কথা বলে নিশ্চিত হতে পেরেছি যে তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন এবং আমরা সেখানটা রয়েছি এই বিষয়গুলো জানার জন্য। তাওহিদ, এই ছিল আমার কাছে ইসি সচিবালয় থেকে এখনকার সর্বশেষ। ইসি সচিবালয়ের বৈঠক থেকে সবশেষ জানাচ্ছিলেন মিয়া আমিরুল। 1850 গুমের অভিযোগ বিশ্লেষণ করে 253 জন গুমের অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। রাজনৈতিক উদ্দেশ্যে এসব গুম করা হয়েছিল বলেও জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। সীমান্ত দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশি যারা গুমের শিকার ভিকটিম তারা আছেন কিনা, এই জায়গা থেকে পুলিশের কাছ থেকে একটা খুবই ছোট লিস্ট পেয়েছে এবং বিজিবির কাছ থেকে পেয়েছে এবং সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি আছে কিনা। তারা রাষ্ট্রীয় হেফাজতে গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন, যেখানে তাদের অনেকের একে অপরের সঙ্গে দেখাও হয়েছে এবং একই ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন। অর্থাৎ এই 253 জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে 3টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী শামসুল আলমকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। শামসুল আলমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে। 2021 সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল। অর্থনীতিতে 21 পদক পেয়েছিলেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 35 বছর অধ্যাপনা করেছেন ডক্টর শামসুল আলম। দায়িত্ব পালন করেছেন পরিকল্পনা কমিশনেও। আশুলিয়া থানায় সবজি ব্যবসায়ী শাহাবুদ্দিন ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া এদিনই একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাদের হাজির হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। পরে তাদের বিরুদ্ধে আদালত এই আদেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন তারা। যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোয়ের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গার সংকট ও শুল্ক যুক্তিকরণ নিয়ে আলোচনা হয়। এছাড়া দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ইস্যুও উঠে আসে বৈঠকে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ সময় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন ক্রিস্টোফার ল্যান্ডাউ। পরে ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে আলাদা বৈঠক করেন। দেশীয় ফল সংরক্ষণের ব্যবস্থা করে বিদেশে রপ্তানির আশাবাদ জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর ফার্ম গেটে জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এর আগে কৃষিবিদ ইনস্টিটিউশনের চত্বরে 3 দিনের জাতীয় ফল মেলার উদ্বোধন করেন তিনি। মেলায় সরকারি পর্যায়ে 26টি ও বেসরকারি পর্যায়ে 49টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফলও কিনতে পারছেন। এ সময় কৃষি উপদেষ্টা শুধু বিদেশি ফল না খেয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানান। বিদেশি ফল খায়, কিন্তু আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ, এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি। যেই ফলগুলি আপনাদের পছন্দ হয় ওই ফলগুলি আপনারা খাবেন এবং ওই ফলের গাছও আপনারা কিনে নিজেরা লাগাবেন।
আমরা নার্সারিতে হর্টিকালচার সেন্টারে এই গাছগুলি পাওয়া যাবে এবং এটা খুব স্বল্প মূল্যে পাওয়া যাবে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 25 জুন পর্যন্ত শুনানির তারিখ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর জানান, আদালত অধিকতর স্বচ্ছতার জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কয়েক দফা হাজির হবার আদেশ এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির না হওয়ার পর ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন। গেল 30 এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার এই মামলা দায়ের করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে বলে শেখ হাসিনার দেয়া বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়, যার ফরেনসিক পরীক্ষা করে মামলার সিদ্ধান্ত নেয় প্রসিকিউটর টিম। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট AY মশিউজ্জামান সাহেবকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে। বুধবার সারারাত হামলার পর এবার দিনেও ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালানোর দাবি ইরানের। দেশটির পারমাণবিক চুল্লিতে হামলার শোধ নিতে এবার ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র ছুটছে তেহরান। এতে ধ্বংস হয়েছে ইহুদি ভূখণ্ডের বেশ কয়েকটি বহুতল ভবন, আহত হয়েছে অন্তত 30 জন। এছাড়াও ইসরায়েলের একটি হাসপাতাল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কথা স্বীকার করল তেল আবিব। এমন পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল ইস্যুতে কাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। ইরান ইসরায়েল চলমান এই সংঘাতময় পরিস্থিতিতে এরই মধ্যে তুরস্ক সীমান্ত দিয়ে ইরান ছাড়ছেন দেশটির নাগরিকরা। ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে ইরান ছেড়ে পালাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। তুরস্কের পূর্বাঞ্চলের সীমান্ত শহর ভেনে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন ইরানের নাগরিকরা। উন্মুক্ত ভিসার পাশাপাশি 90 দিন পর্যন্ত থাকার সুবিধার্থে ইরানিরা বেছে নিচ্ছেন তুরস্ককেই। ভেনের কপিকও সীমান্ত ক্রসিং দিয়ে একে একে প্রবেশ করছে ইরানিরা। কিন্তু এত বেশি মানুষকে জায়গা দিতে হিমশিম খাচ্ছে মোটেলগুলো। এই সুযোগ বেড়েছে হোটেলের ভাড়াও। এরপরও নিরাপদে থাকতে তুরস্কেই ভিড় করছেন ইরানিরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্য বহু বছর ধরে রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। তবে ইরানিরা পালাতে থাকায় দুই দেশের 560 কিলোমিটার সীমান্তের অনেক স্থানেই কড়াকড়ি আরোপ করেছে আঙ্কারা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবারও ভিসা প্রদান কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। একটি নোটিশে জানানো হয়, শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুত্ব ভাবাপন্ন মনোভাব পোষণ করেন কিনা ভিসা প্রত্যাশীদের পোস্ট ও মেসেজ রিভিউর মাধ্যমে সে বিষয়ে দেখা হবে। তবে যেসব বিদেশি শিক্ষার্থী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট উন্মুক্ত করতে রাজি নন, তাদের ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে। গেল মাসে নতুন ভিসা প্রত্যাশী বিদেশি শিক্ষার্থীদের সাক্ষাৎকার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।